সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। আজ আমরা কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ বলতে কোনো জীবের পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থানকে বোঝায়। জীববিজ্ঞানী ওডাম তার ফান্ডামেন্টালস অফ ইকোলজি গ্রন্থে বলেছেন, আমাদের চারপাশের যে উপাদান, কারণ ও লক্ষণগুলি জীব ও জীবের কাজকর্ম উন্নয়নকে সামগ্রিকভাবে প্রভাবিত করে তাকেই পরিবেশ বলে। একটু বুঝিয়ে বলি। বিভিন্ন জড় উপাদান যেমন সূর্যালোক, বায়ু, ভূমি, মৃত্তিকা, বৃষ্টিপাত এবং বিভিন্ন জীব যেমন উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণী, এরা একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। বায়ুতে কি ধরনের গ্যাস রয়েছে বা বিষাক্ত পদার্থ রয়েছে বা তার পরিমাণই কতটা, বা মৃত্তিকার কথাই যদি ধরি, কি ধরনের মৃত্তিকা, এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলিমাটি, বা মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কতটা, বা মৃত্তিকার পিএইচ কত, এই সবগুলোই কিন্তু নির্ধারণ করে ওই জায়গার ভেজিটেশন মানে বনাঞ্চল বা গাছপালা কেমন হবে। এবং বৃষ্টিপাতও কিন্তু নিয়ন্ত্রণ করে ওই অঞ্চলে কিরকম গাছপালা হবে। তার মানে জড় পদার্থ জীবজগৎকে প্রভাবিত করে। আবার উদ্ভিদই একমাত্র প্রাণী যে খাদ্য তৈরি করতে পারে। পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে জল নিয়ে সৌরশক্তি শোষণ করে তার সবুজ পাতায় খাদ্য তৈরি করে এবং নিজের বৃদ্ধির জন্য কাজে লাগায় এবং প্রয়োজনের অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখে রাসায়নিক শক্তি রূপে, যা কিনা অন্যান্য প্রাণীদের মধ্যে স্থানান্তরিত হয়। উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে যেমন কীটপতঙ্গ, এবং এই কীটপতঙ্গদের খাদ্য হিসাবে গ্রহণ করে ব্যাঙ, ব্যাঙকে খাদ্য হিসাবে গ্রহণ করে সাপ, সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করে ময়ূর, ময়ূরকে খাদ্য হিসাবে গ্রহণ করে বাজ পাখি। তার মানে এই উদ্ভিদ থেকে শুরু করে এই বিভিন্ন খাদক আন্তঃসম্পর্কযুক্ত। উদ্ভিদও কিন্তু প্রাণীদের উপর নির্ভরশীল। যেমন উদ্ভিদের পরাগরেণুর যে স্থানান্তর মানে পলিনেশন, তা তো সাহায্য করে বিভিন্ন প্রকারের কীটপতঙ্গ বা পাখিরা বা জল বা বায়ু। ইউনাইটেড নেশনস অফ এনভায়রনমেন্টাল প্রোগ্রাম 1976 সালে পরিবেশের একটি সংজ্ঞা দিয়েছিল। এখানে 4টে স্তরের কথা বা মণ্ডলের কথা বলা হয়েছে, যেমন জীবমণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, অশ্বমণ্ডল। এরা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবারে আমরা আলোচনা করব যে পরিবেশ বিদ্যা কি। বিজ্ঞানের যে শাখায় পরিবেশ নিয়ে আলোচনা করা হয় তাকেই পরিবেশবিদ্যা বলে। পরিবেশের প্রাকৃতিক বা ভৌত পরিবেশ যেমন জড় উপাদান, জলবায়ু, তাপমাত্রা, সূর্যালোক, মৃত্তিকা, বায়ু, বা জৈবিক পরিবেশ কি ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। সামাজিক পরিবেশ যেমন পরিবার, বিদ্যালয়, স্কুল, কলেজ, অফিস, এর উপাদানগুলো এবং তার বৈশিষ্ট্য কী কী, এবং তাদের এই আন্তঃসম্পর্ক বা পরিবেশে কোনো সমস্যা যদি তৈরি হয় তাহলে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়, এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হয় পরিবেশবিদ্যায়, বিজ্ঞানের একটি বিশেষ শাখায় যাকে বলা হয় পরিবেশবিদ্যা। এবার আমরা জেনে নেব পরিবেশবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা। পরিবেশবিদ্যা পাঠ করলেই আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থান সম্বন্ধে জানতে পারি, সামাজিক এবং বিজ্ঞানসম্মতভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি। যেমন কলকারখানা থেকে যদি দূষিত বর্জ্য পদার্থ বা বিষাক্ত গ্যাস পরিশোধন ছাড়াই মিশিয়ে দেওয়া হয় বায়ুতে বা ভূমিতে, তাহলে পরিবেশ দূষণ হবে। তা আমাদের সকল প্রকার জীবকে প্রভাবিত করবে এবং আমাদের স্বাস্থ্যহানি হবে। তাহলে এই যে বিজ্ঞানসম্মতভাবে সচেতনতা, সেটা কিন্তু পরিবেশ পাঠের মাধ্যমেই সম্ভব। উদ্ভিদ জগৎ এবং জীবজগৎ কিভাবে আবির্ভূত হয়েছে তাও পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে জানা যায়। পরিবেশের সঙ্গে কিন্তু জীবের অভিযোজন ক্ষমতা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি বাঘের কথা বলি, সুন্দরবনে যে বাঘ থাকে তাতে হলুদ এবং বাদামি ডোরা রয়েছে। সুন্দরবনে নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে, তাতে ওদের শিকার ধরতে সুবিধা হয়। আবার শীতের দেশে
এই বাঘ কিন্তু সাদা রঙের, কেন? সেখানে তারা ওই তুষারের সঙ্গে নিজেকে লুকিয়ে রাখতে পারে এবং শিকার ধরতে সাহায্য করে। আবার একইভাবে আমরা যদি মরুভূমিতে যাই, সেখানে দেখতে পাই উট, এবং উটের পাগুলো অনেক লম্বা লম্বা এবং কুঁজ রয়েছে। এই যে অভিযোজন, এটা তাদের ওই পরিবেশে থাকতে সাহায্য করে। তার মানে এই যে অভিযোজন হয়, সেটা কিন্তু পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে, যাতে সে সেই পরিবেশে বেঁচে থাকতে পারে। পরিবেশ বিদ্যার মাধ্যমে বাস্তুতন্ত্র, প্রজাতির সংখ্যা, শক্তি প্রবাহ এবং পুষ্টি স্তর সম্বন্ধেও ধারণা করা যায়। শক্তি প্রবাহ কি? এই যে সৌরশক্তি, সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হয় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদে, এবং অতিরিক্ত শক্তি যা সঞ্চিত থাকে তা একটা বিশেষ সূত্র ধরে প্রাথমিক খাদক, যেমন কীটপতঙ্গ, গরু, ছাগল, প্রাথমিক খাদক যারা তৃণভোজী প্রাণী, তাদের মধ্যে স্থানান্তরিত হয় এবং তাদের বৃদ্ধি করে, এবং অতিরিক্ত তাদের দেহে সঞ্চিত থাকে এবং তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে গৌণ খাদক। এরপরে যারা রয়েছে যেমন বাঘ, নেকড়ে, তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে সর্বোচ্চ খাদক। আবার সবার মৃত্যুর পরে মৃতদেহগুলি বিয়োজিত হয় আণুবীক্ষণিক জীব বিয়োজক দ্বারা। তাহলে এই যে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদের মাধ্যমে, এবং তারপরে এই যে শক্তির স্থানান্তর কিভাবে হচ্ছে, কি সূত্র ধরে হচ্ছে, তা কিন্তু পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমেই জানা যাচ্ছে। পরিবেশ দূষণ এবং তার মাত্রা নিয়ন্ত্রণের উপায় সম্পর্কেও ধারণা করা যায়। কলকারখানা থেকে বর্জ্য পদার্থ, বিষাক্ত গ্যাস পরিশোধন ছাড়া যদি বায়ু এবং ভূমিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে পরিবেশ দূষণ হবে। সুতরাং পরিশোধন করতে হবে। পরিবেশ এবং মানুষের অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো দেশের অর্থনীতি সেই দেশের প্রাকৃতিক সম্পদের উপর অনেকখানি নির্ভর করে। আবার কোনো একটা বিশেষ জায়গার পরিবেশে মানুষ কী ধরনের স্বনির্ভর হবে, সেটা কিন্তু নির্ধারিত হয়। যেমন যে পরিবেশে মৃত্তিকা উর্বর, সেখানে জীবিকা প্রধানত কৃষি নির্ভর। আবার যে অঞ্চলের মৃত্তিকা অনুর্বর, সেখানে কলকারখানা তৈরি হয়। তাহলে সেখানকার মানুষের জীবিকা কিন্তু সেই কলকারখানাকে ঘিরেই তৈরি হয়। জনস্বাস্থ্যের মানোন্নয়ন করার উপায়গুলি জানা যায় পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে, এবং পরিবেশ যদি দূষণমুক্ত হয়, তাহলেই জনস্বাস্থ্যের মানোন্নয়ন হবে। পরিবেশ যদি দূষিত হয়, তাহলে অনেক সময় তা মৃত্যুর মুখে পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। এই যে বিভিন্ন কীটনাশক ব্যবহৃত হয়, বিভিন্ন রাসায়নিক দ্রব্য উদ্ভিদের ফলন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়, তা কিন্তু জীবের অনেক সময় ডিএনএর গঠনকে পরিবর্তন করে, যার ফলে আমরা জেনেটিক রোগে পর্যন্ত আক্রান্ত হতে পারি। মানুষ এবং অন্যান্য জীবের বসবাসের উপযোগী করে তোলা এবং পরিবেশকে কী করে সুরক্ষিত করা যায় সে সম্বন্ধে ধারণা লাভ করা যায়। সবশেষে বলি যে আমাদের এই পরিবেশে বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা যায় সময়ে সময়ে, যেমন টর্নেডো, এক বিশেষ প্রকৃতির ঘূর্ণিঝড় বা সাধারণ ঘূর্ণিঝড়, বা বন্যা, বা বনে আগুন লেগে যাওয়া যাকে দাবানল বলে, বা সমুদ্রবক্ষে বিশেষ ধরনের ঘূর্ণিঝড় সুনামি, বা টাইফুন, বিশেষ ধরনের ঘূর্ণিঝড় সমুদ্রবক্ষে, বা খরা কেন হয়, ভূমিকম্প কেন হয়, তুষার ঝড়, অগ্নুৎপাত কেন হয়, এই সমস্ত কিছু সম্বন্ধে ধারণা লাভ করা যায় পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমেই। এবং বিপর্যয় ঘটে গেলে পরবর্তী ব্যবস্থাপনা কি হবে সে সম্বন্ধেও ধারণা লাভ করা যায় পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে। সুতরাং পরিবেশবিদ্যা পাঠ ভীষণভাবে প্রয়োজনীয় অংশ, সেজন্যই স্নাতক স্তরে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করছি।